হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক ভিডিও টেস্ট পেপার 2024-25 এর অঙ্কের সেট নাম্বার 4, এটা মালদা ডিস্ট্রিক্ট এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগে যে সেটগুলো আছে, তো সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো, তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো, অবশ্যই আমার পেজটিকে ফলো করবে। তো এখানে এক দিকে আছে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন x বছরে x টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে। তো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, i সমান PRT/100 এই সূত্র ব্যবহার করে অঙ্কটা সহজে করা যাবে। তাহলে প্রথমে লিখে নিতে হবে যে কি কি দেওয়া আছে। i সমান, এটা মাথায় রাখতে হবে, i সমান PRT/100, এটা সরল সুদ নির্ণয়ের সূত্র। তাহলে এখানে যা যা দেওয়া আছে সেটা লিখে নিতে হবে। তাহলে এখানে i সমান P সমান R সমান T সমান, এখন প্রথম বলা আছে x% বার্ষিক সরল সুদের হারে, তাহলে r ইজ ইকুয়াল টু x%। তারপরে মূলধনের, কোনো মূলধন এখানে বলা নেই, তাহলে এখানে প্রশ্ন চিহ্ন দিলাম। x বছরে, t এর জায়গাতে x বছর দিলাম, x বছরের সুদ x টাকা, এখানে সুদের পরিমাণ x টাকা দিলাম। যেহেতু p এর মান বের করতে হবে, তাহলে লিখে নেব। আমরা জানি যে i সমান PRT/100, বা p এর মান বের করতে হবে, তাহলে বজ্রগুণ করব PRT সমান 100i, এখানে এক একের সাথে PRT গুণ, তাহলে PRT সমান 100i। এখান থেকে লেখা যায় এই p সমান 100i, আর এই RT এর নিচে লিখতে হবে 100i বাই RT সমান 100, i এর মান এখানে x টাকা, তাহলে ইন্টু x, r এর মান x%, তাহলে ইন্টু x দেবো r এর মান, t এর মান x বছর, তাহলে এখানেও x দেবো, x কেটে দিলাম, তাহলে থাকছে 100/x। তাহলে p সমান পেলাম, অতএব p সমান 100/x টাকা। তো এখানে আসল 100/x টাকা হবে। এরপর দুই দাগে আছে যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 3 এবং 4, সেই সমীকরণটি হলো। তাহলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 3 ও 4 দেওয়া আছে, এখন সমীকরণটা নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজ দেওয়া থাকলে আমরা সমীকরণটিকে এভাবে নির্ণয় করতে পারি, যেমন x স্কয়ার প্লাস আলফা প্লাস বিটা, x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা, এটা সমান 0, যেখানে আলফা বিটা হলো দ্বিঘাত সমীকরণের বীজ। তাহলে প্রদত্ত বীজ দুটি, 3,4, অতএব সমীকরণটি হলো, বা দ্বিঘাত সমীকরণটি হলো x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা এটা সমান 0। তাহলে আলফার জায়গাতে 3 লিখেছি, বিটার জায়গাতে আমি 4 লিখেছি। তাহলে এটা হবে x স্কয়ার মাইনাস 3 আর 4 যোগ করলে 7 হয়, 7x প্লাস 3 4 12, এটা সমান 0। তাহলে এটা হলো কিন্তু সেই দ্বিঘাত সমীকরণ। এরপর 3 দাগে আছে 2a সমান 3b সমান 4c হলে a is to b is to c, হবে 2a সমান 3b সমান 4c। 2a সমান 3b সমান 4c আছে, তাহলে এটা সমান কে ধরলাম। তো এখান থেকে লেখা যায় a সমান
কে বাই টু, এই দুই কে নিচে আসবে, তাহলে এ বাই টু, বি সমান কে বাই থ্রি, ও সি সমান কে বাই ফোর। তাহলে অতএব এ ইজ টু বি ইজ টু সি সমান এ এর মান কে বাই টু ইজ টু বি এর মান কে বাই থ্রি ইজ টু সি এর মান কে বাই ফোর। 2 3 4 নিচে আছে, তাহলে 2 3 4 এর লসাগু বের করতে হবে। 2 দিয়ে ভাগ দিলে 1 3 2, তাহলে 2 2 ইন্টু 1 ইন্টু 3 ইন্টু 2 সমান 2 1 2, 3 দুগুণে 6, 6 এর সাথে 2 গুণ, 6 দুগুণ 12, তাহলে 12 লসাগু। তাহলে প্রত্যেকটা পদের সঙ্গে এখানে 12 গুণ করতে হবে, তাহলে কে বাই টু ইন্টু 12 গুণ করলাম ইজ টু কে বাই থ্রি, এখানে ইন্টু দিয়ে 12 লিখলাম, ইজ টু কে বাই ফোর ইন্টু 12। তাহলে 3 এই 4 এবং 12 কাটলে 3, 3 এবং 12 কাটলে 4, 2 এবং 6 কাটলে 12, তাহলে পেলাম কি 6k ইজ টু 4k ইজ টু 3k সমান। এবার যদি সব কটা পদকে কে দিয়ে ভাগ করি, তাহলে 6 ইজ টু 4, তাহলে অতএব এ ইজ টু বি ইজ টু সি সমান 6 ইজ টু 4 ইজ টু 3। এরপরে 4 দাগ, যদি x সমানুপাতি y হয় তবে x স্কয়ার সমানুপাতি y কিউব, x কিউব সমানুপাতি y স্কয়ার, x সমানুপাতি y কিউব, x স্কয়ার সমানুপাতি y স্কয়ার, অর্থাৎ কোনটা কেন হবে সেটা বলতে হবে। তো x সমানুপাতি y আছে, সেটা আগে লিখে নিই। x সমানুপাতি y আছে, তারপর এখান থেকে বলা যায় x সমান, সমানুপাতি চিহ্ন তুলে সমান চিহ্ন দিলে এখানে একটা ধ্রুবক সংখ্যা আনতে হয়, কে দিলাম আর এই y দিলাম, কে ধ্রুবক সংখ্যা, এখানে লিখতে হবে কে সমান ধ্রুবক বা ভেদ ধ্রুবক, কে সমান ভেদ ধ্রুবক। তো x সমান কে ওয়াই পেলাম। এখন যদি উভয় পক্ষকে বর্গ করি, তাহলে এক্স স্কোয়ার সমান এদিকটাকে বর্গ করব, তাহলে কে স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এখান থেকে বলা যায় এক্স সমানুপাতি, এটা যেহেতু ধ্রুবক তাহলে এক্স সমানুপাতি এক্স স্কোয়ার সমানুপাতি ওয়াই স্কোয়ার, এটা বলা যায়। যদি উভয় পক্ষকে ঘন করা হয়, এক্স কিউব সমান কে কিউব ওয়াই কিউব, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স কিউব সমানুপাতি ওয়াই কিউব। তাহলে যে অপশনগুলো দেওয়া আছে, এই অপশনটা দেওয়া আছে এক্স স্কোয়ার সমানুপাতি ওয়াই স্কোয়ার, তাহলে এখানে উত্তর এটা হবে। এরপর 5 দাগে আছে এক রেডিয়ান পরিমিত কোণটি হবে একটি সূক্ষ্মকোণ নাকি সমকোণ নাকি স্থূলকোণ নাকি সরলকোণ। তাহলে 1 রেডিয়ান কোণের মান কত সেটা আগে আমাদের জানতে হবে। তাহলে আমরা জানি আমরা এই সূক্ষ্মকোণ সরলকোণ এই ব্যাপারগুলো আমরা ডিগ্রি দিয়ে জানি। যেমন সূক্ষ্মকোণ যেটা হয়, সূক্ষ্মকোণ এটা ইজ লেস দেন 90 ডিগ্রি, সমকোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, সমকোণ হলো। তারপরে আছে স্থূলকোণ, স্থূলকোণ এটা 90 ডিগ্রি অপেক্ষা বেশি হবে, বড় হবে। আর সরলকোণ সেটা 180 ডিগ্রি এর সাথে সমান হবে। এটা স্থূলকোণ 90 ডিগ্রির চেয়ে বড়, কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে 1 রেডিয়ান কোণটা কত এর মধ্যে সেটা দেখে নিই। তাহলে আমরা জানি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে
1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই। তো 1 রেডিয়ানের মান বের করছি, তাহলে 180 ডিগ্রি হলো, আর পায়ের জায়গাতে 22-এর 7 বসাবো, তাহলে এত ডিগ্রি সমান 180 ইন্টু এটা গেল 7/22, যদি 2 দিয়ে কাটাকুটি করি এটা হয়ে গেল 90 আর এটা হয়ে গেল 11, 7 নং 63 অর্থাৎ 630 আর নিচে 11 অর্থাৎ 630 ডিগ্রিকে 11 দিয়ে ভাগ করতে হবে। 5 11 55, 8 5 13 3 হাতে 1 0, 7 11 77 3, তাহলে এটা 57.3/11 ডিগ্রি। তাহলে এটি, এই যে কোণটা পেলাম এটি সূক্ষ্ম কোণ। তাহলে 1 রেডিয়ান, এটা সমান 1 রেডিয়ান, রেডিয়ানকে সি দিয়ে লেখে, তাহলে 1 রেডিয়ান সমান 57.3/11 ডিগ্রি, এটি একটি সূক্ষ্ম কোণ। তাহলে 1 রেডিয়ান কোণটি হলো সূক্ষ্ম কোণ। এরপরে 6 দাগ, আছে √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে। তো এখানে বিয়োগ করে দেখি, √125 মাইনাস √5 সমান 125কে যদি আমরা ভাঙি উৎপাদকে, 5 দিয়ে 5 25 125, 5 দিয়ে 5 5 25, অর্থাৎ 5 ইন্টু 5 মাইনাস √5। তাহলে এই দুটো 5 রুটের মধ্যে আছে, বাইরে একটা লিখতে হবে দুটোর জন্য। এই 5 সিঙ্গেল আছে, তাহলে এখানে রুটের মধ্যে 5 লিখলাম মাইনাস 5। তাহলে এখানে যেন 5খানা √5 থেকে 1খানা √5 বিয়োগ করছি, তাহলে এটা 4খানা √5 থাকবে, অর্থাৎ 4√5। তো এই মানটা এইভাবে দেওয়া নেই, এটা টোটালটাই রুটের মধ্যে দেওয়া আছে। তাহলে এই 5টা লিখলাম, এবং রুটের মধ্যে দুটো থাকলে আমরা বাইরে একটা লিখি। বাইরে যদি একটা থাকে এটা রুটের মধ্যে নিয়ে যেতে হয়, তাহলে দুটো লিখতে হবে। 4 রুটের বাইরে আছে, একে যদি রুট করে লিখি তাহলে আমি এইভাবে লিখতে পারি, দুটো, তাহলে 4 5 20, 4 20 80, √80, তাহলে এটা √80 উত্তর। বা এটাকে অন্যভাবে বলা যায়, যেমন 4√5 দেখে না অন্যভাবে কীভাবে বলবো। 4√5, তাহলে এভাবে লিখতে পারি 4² তার রুট, অর্থাৎ এই 4টাকে লিখলাম, 4-এর বর্গ করলাম এবং বর্গমূল করলাম, আর এটা 5 সমান রুটের মধ্যে তাহলে হলো 4 4 16 ইন্টু এই 5, তাহলে 5 16 80, এভাবেও লিখতে পারি। এরপরে 2-এর 1, 2-এর 1-এ আছে শূন্যস্থান পূরণ। ax² + bx + c = 0 সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্য এবং বিপরীত চিহ্ন যুক্ত হলে a + c এর মান কত হবে। সমীকরণ যেটা দেওয়া আছে সেটা প্রথমে লিখে নিতে হবে। প্রদত্ত সমীকরণটি হলো ax² + bx + c = 0, এটাই সমীকরণ। তাহলে মনে করি 1 নম্বর সমীকরণের বীজদ্বয় বলা আছে অনন্য এবং বিপরীত চিহ্নযুক্ত, তাহলে আলফা ও -1/α। তাহলে এইভাবে যখন দেওয়া আছে আমরা বীজদ্বয়ের গুণফল বের করব। বীজদ্বয়ের গুণফল, আমরা জানি বীজদ্বয়ের গুণফলের সূত্র আলফা প্লাস বিটা, এটা হয় c/a হয়, এখানে c/a, তাহলে বীজদ্বয়ের গুণফল সমান c/a। আর বীজদ্বয়ের গুণফল আমরা অন্যভাবে জানি, একটা বীজ আলফা আর অপর বীজটি হলো -1/α। আলফা আলফা কেটে দিলাম, তাহলে -1,
c/a সমান -1, তাহলে যদি বজ্রগুণ করা হয়, গুণ করলাম এর নিচে 1, তাহলে এর সাথে -1 গুণ, তাহলে -a সমান c এর সাথে 1 এর গুণ c, বা c একে ডান দিকে নিয়ে যাব, তাহলে বাঁ দিকে থাকবে 0 সমান a প্লাস c, বা উল্টোভাবে ঘুরিয়ে লেখা যায় a প্লাস c সমান 0, তাহলে শূন্যস্থানে 0 বসবে। এরপরে 2 এর 2, অর্ধবৃত্তস্থ কোণ এখানে হবে সমকোণ, √3 - 5 এর অনুবন্ধী করণী, √3 - 5 এর অনুবন্ধী করণী, এটা আমরা ভাবতে পারি যে √5 এই √3 প্লাস 5 হবে, এরকম ভাবতে পারি, কিন্তু এটা কিন্তু নয়। এর কি করতে হবে, অনুবন্ধী করণী সমান এই রুটের আগের চিহ্নটা পাল্টে দিতে হবে, এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, আমি এখানে প্লাস চিহ্নটাকে মাইনাস চিহ্ন দেবো, তাহলে -√3 - 5, এটা হলো অনুবন্ধী করণী। আর এটা কি, এটা হলো এর করণী নিরসক উৎপাদক, তাহলে এর করণী নিরসক উৎপাদক এটা আছে, আবার যেটা অনুবন্ধী করণী সেটাও আছে, তাহলে এই √3 - 5 এর করণী নিরসক উৎপাদক দুটো, এটা আর এটা, এর মধ্যে এটা হলো অনুবন্ধী করণী আর এটা হলো অনুবন্ধী করণী নয়। এরপরে 4, এখানে আছে যৌগিক গড় মধ্যমা সংখ্যা গুণমান হলো কেন্দ্রীয় প্রবণতার মাপক, এখানে হবে কেন্দ্রীয় প্রবণতার মাপক। এরপরে 2 এর 5, 2 এর 5 সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য ড্যাশ পায়। 30, তাহলে সূর্যের উন্নতিকোণ যত বৃদ্ধি পায় ছায়ার দৈর্ঘ্য কমে যায় বা হ্রাস পায়, তাহলে সেটা আমরা ছবির মাধ্যমেও দেখাতে পারি। তো এটা মনে করলাম সেই স্তম্ভ, আর সূর্যের উন্নতিকোণ যখন 30 ডিগ্রি, মনে করি সূর্যটা এখানে আছে, তাহলে এর ছায়ার দৈর্ঘ্য হবে এবি স্তম্ভ, যখন এটা 30 ডিগ্রি তখন ছায়ার দৈর্ঘ্য হলো বিসি। এবার উন্নতিকোণ যদি 60 ডিগ্রি হয়, অর্থাৎ সূর্য আর একটু মাথার উপরে আসবে, এরকম জায়গাতে থাকবে, তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য হবে এটা যদি 60 ডিগ্রি হয়, ছায়ার দৈর্ঘ্য হবে বিডি, অর্থাৎ সূর্যের উন্নতিকোণ যত বাড়বে ছায়ার দৈর্ঘ্য তত কমবে। তাহলে যে 5-এর দাগে আছে পোস্টের ছায়ার দৈর্ঘ্য, এখানে লিখতে হবে হ্রাস লিখতে হবে, পাই কথাটা এই প্রশ্নে লেখা আছে। তারপরে আছে 6 দাগ, একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, গোলক ও চোঙের আয়তন, এখানে আয়তন হবে সমান। তিন দাগে আছে সত্য বা মিথ্যা লেখো, এখানে যদি দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 7 হয়, তবে সংখ্যা দুটি হলো, তার দুটি সংখ্যার অনুপাত 2:3 আর গসাগু 7 বলা আছে, তাহলে সংখ্যা দুটোকে আমরা 2:3 যেহেতু দেওয়া আছে, তাহলে 2x আর 3x ধরে নিতে পারি। মনে করি সংখ্যা দুটি 2x
ও 3x এদের গসাগু, তাহলে গসাগু করার সময় কি করি, 2x এটা হলো 2 ইন্টু এক্স আর 3x এটা হলো 3 ইন্টু এক্স। দুটো সংখ্যার মধ্যে যে উৎপাদক কমন থাকে সেই উৎপাদকটা লিখি। তাহলে কমন উৎপাদক x আছে, গসাগু সমান x, এটা 7 বলা আছে। তাহলে অতএব 2x যে সংখ্যাটা সেটা 2 ইন্টু এক্স এর মান 7 সমান 14, আর যেটা 3x ছিল 3 ইন্টু 7 এটা ইজ ইকুয়াল টু 21, 3 7 21। এরপর 3 এর 2, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0 সমীকরণে বীজদ্বয় বাস্তব। তাহলে আচ্ছা, আগের যে অঙ্কটা আছে এটা সত্য মিথ্যা লেখার ব্যাপার ছিল, তাহলে এটা কিন্তু সত্য হবে, কারণ প্রশ্নে এটাই দেওয়া আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0, তাহলে এখানে আমরা জানি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এই সমীকরণের সাথে যদি তুলনা করি এটাকে, এই সমীকরণের সাথে তুলনা করলে পাই এ সমান 1, বি এর জায়গাতে 1 আছে, সি সমান 1। অতএব নিরূপক বের করতে হবে বীজদ্বয় কি কেমন নির্ণয় করতে গেলে। তাহলে এটা হলো নিরূপক, নিরূপক সমান বি স্কোয়ার মাইনাস 4ac সমান বি স্কোয়ার মান বসাবো মাইনাস 4 এর মান বসাবো এখানে, সি এর মান বসাবো এখানে, সবার মান 1 1 1 1। তাহলে সমান পেলাম 1 1 কে 1 মাইনাস 4 1 কে 4, 4 এর সাথে আবার 1 গুণ, তাহলে ওটাও 4। তো এটা সমান বেরোলো -3, আর এটা লেস দেন 0। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এটার সমান যদি লেস দেন 0 হয়, তাহলে এখান থেকে বলা যায় বীজদ্বয় কাল্পনিক বা অবাস্তব। বীজদ্বয় কাল্পনিক বা অবাস্তব। কিন্তু প্রশ্নে বলা আছে বীজদ্বয় বাস্তব, সুতরাং ওটা মিথ্যা বলা আছে, ওটা মিথ্যা। এরপরে 3 এর 3, আছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। তাহলে হিসাব করে দেখি কত গুণ হচ্ছে। তাহলে এক্ষেত্রে ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরে নিতে হবে। মনে করি ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য বা ধারের দৈর্ঘ্য এ একক, অতএব ঘনফল বা আয়তন যাই বলি না কেন একই কথা, এটা সমান এ কিউব ঘন একক। এরপর বলা আছে ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে আয়তন হবে, আয়তন সমান, তাহলে 2a হবে ধারের দৈর্ঘ্য তার হোল কিউব ঘন একক। তাহলে 2 এর ঘন করলে 2 ইন্টু 2 ইন্টু 2, এটা 3 দুগুণ 6 নয় কিন্তু 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 2 দুগুণ 4 4 দুগুণ 8, এটা 8 হলো, তাহলে সমান 8 ইন্টু এ কিউব বা 8 ইন্টু এ কিউব মানে প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন। তাহলে কি হলো, এটা 8 গুণ হবে, কিন্তু প্রশ্নে বলা আছে যে 4 গুণ হবে, সুতরাং এটাও মিথ্যা বলা আছে। 3 এর 4, আচ্ছা 3 এর 4 আছে এবি ইজ টু সি স্কোয়ার, বিসি ইজ টু এ স্কোয়ার এবং সিএ ইজ টু বি স্কোয়ার, এর যৌগিক অনুপাত 1:1। সেটা আমরা দেখিনি কি আছে যৌগিক অনুপাত, তাহলে ওটা আমরা না লিখে ডাইরেক্ট যৌগিক অনুপাতটা লিখি। যৌগিক অনুপাত
যৌগিক অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করি, আমরা পূর্ব পদগুলো আগে গুণ করি আর উত্তর পদগুলো গুণ করি। তাহলে এখানে পূর্ব পদ প্রথমটা এবি আছে S2, পরেরটাতে বিসি আছে S2, তারপরটাতে সিএ আছে। আর যেটা পূর্ব পদগুলো, উত্তর পদগুলো সি স্কোয়ার আছে, তারপরটা এ স্কোয়ার, তারপরটা বি স্কোয়ার। তাহলে পেলাম দুটো এ স্কোয়ার, দুটো বি স্কোয়ার, দুটো সি, তাহলে সি স্কোয়ার। আর ডান দিকটা তাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, অর্থাৎ উত্তর পদ পূর্ব পদ একই। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে উভয় পদকে ভাগ করা হয়, তাহলে এটা হবে 1:1। সুতরাং এটা সত্য বলা আছে। এরপরে 3-5 আছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হবে। তাহলে আমরা এক্ষেত্রে করব কি, এক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন বের করে নেব এবং ব্যাসার্ধ ধরবো এক্স, সেক্ষেত্রে ব্যাসার্ধ ধরবো আর। এখন আর এর মান যদি 2 বেরোয় তাহলে বক্তব্যটা সত্য, আর যদি আর এর মান 2 না বেরোয় তাহলে বক্তব্যটা সত্য নয়। বা আর এর মান আমি 2 বসিয়ে আয়তন বের করব, 2 বসিয়ে বক্রতলের ক্ষেত্রফল বের করব, দুই ক্ষেত্রে একই উত্তর আসবে যদি উচ্চতা কিছু একটা ধরে না হয়। তাহলে প্রথমে উচ্চতা এখানে ধরে নিই, মনে করি দুই রকম ভাবে অঙ্কটা করা যায়, ব্যাসার্ধ আর ধরে নিয়ে করা যায় বা উচ্চতা এইচ ধরে নিয়ে করা যায়। তাহলে মনে করি উচ্চতা সমান এইচ একক, আচ্ছা ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ যেটা আর বলি, আর সমান 2 একক, অতএব আয়তন সমান পাই আর স্কয়ার এইচ সমান পাই, আর এর জায়গাতে 2 বসালাম, আর স্কয়ার ইন্টু এইচ সমান 2 × 4, 4 পাই এইচ হলো। আর বক্রতলের ক্ষেত্রফল সমান 2 পাই আর এইচ সমান 2 × পাই ইন্টু আর এর মান 2 ইন্টু এইচ। তাহলে এটা হিসাব করলে 2 × 4, 4 পাই এইচ। সুতরাং এইচ এর মান যাই হোক না কেন, এখানে দেখতে পাচ্ছি যে আয়তন যত আসছে বক্রতলের ক্ষেত্রফল সাংখ্যমান তত আসছে। এটা ঘন একক, এটা বর্গ একক, একক আলাদা কিন্তু সাংখ্যমানটা একই। তাহলে সুতরাং তাহলে এখানে আচ্ছা এটা তাহলে কি হলো, এটা সত্য হলো। এখানে প্রশ্ন ছিল যে বক্রতলের ক্ষেত্রে সাংখ্যমান সমান হবে, হ্যাঁ এটা সত্য, সমান হচ্ছে। এরপরে 3-6 3-6তে আছে 3, 14, 8, 20, 5 তথ্যের মধ্যমা 18। তাহলে এই সংখ্যাগুলোকে আগে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। প্রদত্ত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই তাহলে সংখ্যাগুলো আছে 3, 5, 14, 18, 20। তাহলে মধ্যমা বলতে মাঝখানের সংখ্যাটাকে বোঝায়। তাহলে এখান থেকে দুটো, এদিক দিয়ে 2 ঘর এগিয়ে এলাম, এদিক দিয়ে 2 ঘর এগিয়ে এলাম, এভাবে মধ্যমা বের করতে পারি। বা 1, 2, 3, 4, 5, এখানে n সমান 5, এভাবেও মধ্যমা বের করতে পারি। তাহলে এগিয়ে আসলে দেখা যাচ্ছে মাঝখানে 14 থাকছে, তাহলে মধ্যমা আমরা এখান থেকেও বলতে পারি 14। আবার এভাবে না বলে, আচ্ছা তাহলে এটা লিখে নিই, এটা তাহলে মিথ্যা, প্রশ্নে 18 বলা আছে, এভাবে বের করতে পারি। তাহলে অথবা আমরা অন্য নিয়মে করতে পারি। অন্য নিয়মে কি করতে পারি, যে এখানে n সমান এখানে 1, 2, 3, 4, 5, তাহলে n সমান 5, তাহলে অতএব n + 1/2 সমান 5 + 1/2 সমান 3, বা 6/2 সমান 3। অতএব মধ্যমা সমান
তৃতীয় পদ, যেহেতু 3 বেরিয়েছে, তৃতীয় পদ 1 2 3, তৃতীয় পদ 14 রয়েছে, তাহলে মধ্যমা ইজ ইকুয়াল টু 14। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি তুমি আমার ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো, অবশ্যই আমার পেজটিকে ফলো করবে ও লাইক করবে। ধন্যবাদ।